নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করছি পরোটা বানানো দিয়ে। যদিও সকালবেলা একবার অলরেডি পরোটা বানানো হয়ে গেছে। ছেলেকে পরোটা আর আলু ভাজা করে কিন্তু স্কুলে টিফিনে দিয়েছি। কারণ আজকে খুঁজেই পাচ্ছিলাম না কী বানিয়ে দেবো ছেলেকে টিফিনে। তো দেখলাম যে একটু পরোটা মানে তেল ছাড়াই বানিয়েছিলাম। আর একদম এই যে ননস্টিকের কড়াইগুলোতে না আলু ভাজলে একদম কম তেলে ভাজা হয়ে যায়, এমনকি তলেও লেগে যায় না। সেই জন্য ননস্টিকের কড়াইতেই একটু আলু ভাজা করেছিলাম, যেটা দিয়ে ওকে ওর পরোটাটা চারকোনা বানিয়েছিলাম। দিয়ে তার মধ্যে আলু ভাজা দিয়ে একটু রোল করে ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি। ওটা কিন্তু খেয়ে নেবে। বেশ কিছুদিন থেকে ওর আলু ভাজা খাওয়ার প্রতি একটা আলাদাই ভালোবাসা চলে এসেছে। তো ওকে স্কুলে ছেড়ে এসে আমার দুটো পরোটা আমি সেঁকে নিলাম, আর তার সঙ্গে করে নিয়েছি একটু দুধ চা। আর দুধ চা আর দুটো পরোটা আর খেতে পারলাম না, একটা খেলাম, একটা বার ঢাকায় থেকে গেল। কারণ হচ্ছে খিদে পাই, কিন্তু হালকা কিছু খেতেই ভালো লাগে, বেশি ভারী কিছু ভালো লাগে না। এখানে সকালের কিছু থালা বাসনও রয়ে গেছে। আর হচ্ছে এই যে জিনিসটা বানিয়েছিলাম, মানে আগের দিন বানিয়েছিলাম, এই জিনিসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা হয়তো আমার কুকিং চ্যানেলের রেসিপিটা দেখেই থাকবে। একবার অল্প করে, এতটা না, একদম অল্প করে তোমরা বানিয়ে দেখো, ভালো লাগবে। বা তোমাদের বাচ্চাদের জন্য বানিয়ে দেখতে পারো। রেসিপিটা খুব ভালো হয়েছিল খেতে। বেশি দিন স্টোর করে খাওয়ার কোনো দরকার নেই, বা বেশি দিন স্টোর করে খাওয়া যায় কি না সেটাও আমি জানি না। আসলে অতিরিক্ত মিষ্টি খাবার তো, সেই জন্য ওই অল্প করেই বানিও। আমি যেমন অনেকটাই বানিয়েছিলাম, ভিডিওর জন্য আমাকে বানাতে হয় আর কি, সেজন্য। তো যাই হোক, এখান থেকে কিট্টু আসলে আজকে ওকে মানে সারপ্রাইজই দেওয়া হবে বলতে পারো, কারণ ও এগুলো খেতে ভালোবাসে, মিষ্টি খাবার। আর যেহেতু এটা আমি কেকের মোল্ডে বানিয়েছি, হার্ট শেপে, তো ওটা দেখে ও আরও খুশি হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। দেখো, মাছের ঝোল, ডাল, আর ওই ছেলের জন্য একটু আলু ভাজা রেখে দিয়েছিলাম না, ওইটা দিয়ে, ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, মাছ দিয়ে কিট্টুকে খাইয়ে দেবো। আর এই যে আমার সেই 12 মাসে যে ফুলের গাছটা এনেছিলাম, সেই গাছটাতে দেখো ফুল ধরা শুরু হয়ে গেছে। আসলে ভিডিওতে এগুলো দেখাই কেন যেন, আমার হাজব্যান্ড দেখতে হবে তাই। যদিও ভিডিও কলে অনেক সময় ওকে আমি দেখেই থাকি, তবুও আসলে ও নিজের হাতে গাছগুলো এনেছিল, তো সেই জন্য আর কি বারবার করেই দেখানো হয়। আর এদিকে আমি দিন দিন হয়ে যাচ্ছি অনেক মোটা, যার জন্য আমার নিজের ওপরেই রাগ হয়। মাঝে মাঝে ভাবি যে যদি আমার কাছে অপশান থাকতো তাহলে সকালবেলায় হাঁটতে যেতাম, কিন্তু সেই অপশানটা আমার কাছে নেই। কারণ এমনিতেই একা ছেলেকে রেখে কি করে যাব, তারপর আবার কুকুর টুকুরের ভয় লাগে, কারণ এই সব জায়গায় না অতিরিক্ত কুকুর থাকে রাস্তাঘাটে। ছেলেকে নিয়ে যখন স্কুলে যায় তখনই হালকা হালকা ভয় লাগে, কারণ আমাদের বাড়ির সামনেই 4-5টা করে কুকুর থাকে। একদিক দিয়ে জিনিসটা ভালো, কারণ রাত্রিবেলায় কোনো রকম তোমার টেনশন থাকে না যে বাড়ির আশেপাশে চোর আসার কোনো মানে টেনশানই নেই। এত পরিমাণ কুকুর থাকে এখানে, কেউ এলে না তাকে একদম খেয়ে শেষ করে ফেলবে। কিন্তু দিনের বেলায় আমাদের নিজেদেরই একটু বেরোতে ভয় লাগে, মানে আমি নতুন বলে আমার ভয় লাগে, হয়তো যারা এখানকার স্থানীয় তাদের ভয় লাগে না। আসলে আমার ছেলে থাকে তো, এবার বাচ্চার কথা বুঝতেই পারছো, কখন একটু হাতটা চালিয়ে দেবে, কখন কুকুরকে দেখে দৌড়ে দেবে, সেই ভয়টা আসলে লাগে। তো আসার সময় ছেলের জন্য ছেলেকে স্কুলে আনতে গেছিলাম, রান্নাবান্না তো সবই হয়ে গেছে দেখলে। তো ছেলেকে নিয়ে আসার সময় ওর ফল ফুরিয়ে গেছিলো, তাই আপেলটা নিয়ে নিলাম, 500 আপেল নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু কলা নিয়ে নিয়েছি, কারণ কলাটা মাঝে মাঝেই ওর লাগে। এখন শীত এসে কিন্তু কলা খাওয়ার নেশাটা কম, তবুও একটা দুটো খাওয়াতেই থাকি, একদমই বন্ধ করিনি। আর আজকাল দুধের সাথে একটু কলা টলা দিয়ে খাওয়াচ্ছি। তো এই যে ওর ব্যাগ থেকে এখন সব কিছু আস্তে আস্তে বের করে নেব, বুকস, তারপর এঁঠো টিফিন যা যা থাকে আর কি সবই বের করে নেব। আর যে গায়ের ড্রেসগুলো পরে থাকছে সেগুলো আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই, কারণ শীতের পোশাক তো ওই পরের দিনের আশায় রাখা যায় না, সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে না পরিষ্কারও হয়ে যায়, আবার শুকিয়েও যায়। এই যে সোয়েটারটা, মানে সোয়েটারগুলো তো ধুচ্ছি না, কারণ সোয়েটার সপ্তাহে একদিনই ধুতে হবে। ওই শুক্রবার দিন এসেই, স্কুল থেকে এসেই ধুয়ে দিতে হবে, তাহলে শনি রবিবার 2 দিনে আরাম করে শুকিয়ে যাবে। আর ছেলে এখানে মানে গল্প করে যাচ্ছে, আমি বলছি তুই ড্রেসটা চেঞ্জ কর। ও আসলে কী বলতো, স্কুল থেকে এসে আধা ঘন্টা টাইম আমার সঙ্গে ও কাটাই, মানে এটা সেটা বকবক বকবক করে করে তারপর গিয়ে ওকে আমি স্নান করাই, তারপর খাওয়াই। মানে যেহেতু আমি ওর সঙ্গে 3.5 ঘন্টা সময়টা থাকি না, তো ও কী করে না করে সেগুলো বকবক করতেই থাকে, বা ওর কোনো কমপ্লেন থাকলে সেইগুলো বলতে থাকে। তো যেখানের জিনিস সেখানে সবগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। এবার চলে যাব কিচেনে। আর এই যে সোয়েটারটা মানে এখন একটু মেলে রাখবো, কারণ কিছুক্ষণ তো পড়েছিল, 2-1 ঘন্টা। তারপরে আমি বলি যে যখন তোর গরম লাগবে তখন ম্যামকে বলবি যেন খুলে দেয়, কারণ
এখানে কিন্তু সেই পরিমাণ ঠান্ডা নেই, ওই 8টার সময় যাই তো এবার রাস্তা দিয়ে যাই, রাস্তার ওই হাওয়া বাতাসটা লাগে, সেই জন্যই সোয়েটারটা পরানো, নাহলে কিন্তু সোয়েটার পরানোর মতো কোনো ঠান্ডা এখানে নেই। তো ও স্কুলে যাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার সোয়েটারটা খুলে দেয়। দাঁড়াও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। গিফটের জন্য আছে একটা সারপ্রাইজ, এটা একটু আগে বানিয়েছিলাম, তোমাদের দেখালাম। দাঁড়াও, হ্যান্ড ওয়াশ করে নিই। ঠিক করে নিয়ে যায়, হার্ট শেপটা দেখলে ও খুশি হবে। হার্ট, যেহেতু ভিডিওর জন্য আমাকে ভাঙতে হয়েছিল, ওর জাস্ট রিয়াকশনটা দেখা যাক এটা আদৌ চকলেট মনে করে কিনা। বাবান, ইওর চকলেট। হ্যাপি? জেলি চকলেট। জেলি নয়, তুমি বসো। খাবো? তুমি হাত দিও না, আমি দিচ্ছি তোমাকে মুখে। তুমি হাত দেবে না, হাত দেবে না, হাত ধোয়াইনি, আমি তোমার মুখে দিচ্ছি। হ্যাঁ, একটু পিছনে বসো, পিছনে সরে বসো। এটা থেকে একটু কামড়ে দেখো তো কেমন। ভালো। কেমন ভালো? বিস্কিট। বিস্কিটের মতো? কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। একটু নেবে বাইট? কিন্তু একবারে বেশি খাওয়াবে না, ঠিক আছে? তাহলে কিন্তু পেট ব্যথা করবে। তোমার ড্রেসের মধ্যে পড়েছে। দাঁড়াও দাঁড়াও, এই যে, ঠিক আছে, আবার পরে খাবে। হ্যাঁ, এই নমো করো, নমো করো। গুড বয়। স্নান করে নাও এবার, ঠিক আছে? এদিকে তাকাও একটু। হ্যাপি? খুব হ্যাপি? ভাইয়াকে দিয়ে আসতে হবে একটু। হ্যাঁ, ভাইয়াকে একটু দিয়ে আসবে, ভাইয়া টেস্ট করবে। ডেকে রাখলাম, এখন পরে খাবি। ছেলেকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি, ও ফ্রেশ হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করব, তো ভাবলাম তার আগে একবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, নাহলে আবার শুকোবে না। কারণ এখন অল্প ড্রেস হলে আমি আর ছাদে যাই না, ভালো লাগে না ছাদে যেতে। ছাদে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই বিকেলবেলায় আবার জামা কাপড়গুলো আনতে যেতে ভালো লাগে না। কারণ আমাদের যে সিঁড়িটা ওপরে, 3তলার যে সিঁড়িটা, 3তলা যেতে যে সিঁড়িটা, সেখানে লাইট দেওয়া নেই আর প্রচণ্ড অন্ধকার হয়। তো তুমি যদি 4টে বলবো না, 4:30 সময়তেই যাই, কারণ 4টের সময় ওঠা হয় না, 4টের সময় শুয়ে থাকি। 4:30 সময় যদি আমি জামা কাপড় আনতে যাই, সিঁড়িতে যেতে একটু ভয় লাগে, কারণ মনে হয় যেন রাত্রি হয়ে গেছে। মানে সিঁড়িটা যেহেতু গেট বন্ধ থাকে, তো একদম অন্ধকার হয়ে থাকে। আবার যেই মানে যখনই ছাদে চলে যায়, তখন তো একদম বাইরে পরিষ্কার থাকে, আলো থাকে। 4:30 সময় তো আর সন্ধ্যা হয় না, সন্ধ্যা হয় 5টা 5:30টার দিকে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এখন বসেছি কিট্টুর জন্য মাছ বাছতে। এটা হচ্ছে সারাদিনের মধ্যে যদি আমি মাছ নিয়ে আসি, তাহলে এটা আমার কাছে সব থেকে বড় দায়িত্ব। আর এটা হচ্ছে দেশি রুই, যেহেতু তোমাদেরকে দেখালাম, তো দেশি রুইয়ের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে, যেহেতু মাছগুলো খুব একটা বড় হয় না। তো এই মাছ বাছতে এখন কিন্তু আমার আধা ঘন্টা টাইম চলেই যাবে। তবে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যদিও আমার মিলিটারি ফ্যামিলি চ্যানেলটা মানে অল্প কিছুই সাবস্ক্রাইবার, কারণ অনেক ইউটিউবারের কাছে ওটা অনেকগুলো সাবস্ক্রাইবার, কিন্তু যারা আরও এগিয়ে গেছে তাদের কাছে ওই চ্যানেলটা কিন্তু অনেকটাই কমা আমার চ্যানেলটা, কারণ ওখানে 5-5.5 লাখ সাবস্ক্রাইবার আছে। এবার যাদের ধরো 10 লাখ পার হয়ে গেছে বা 15 লাখ পার হয়ে গেছে, তাদের কাছে কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই ছোট। আর আমার চ্যানেল এমনিও ছোট, কারণ আমি দেখতেই তো পাচ্ছ যে ঠিকঠাক ভিডিও দিচ্ছি না বা দিতে পারছি না, তো সেই জন্য আমি অনেকটাই পিছিয়ে গেছি। তো যাই হোক, সেটা কথা না। তো আমি একটা ইউটিউবারের কাছ থেকে, মানে একজন বাঙালি ইউটিউবার, আমি একদমই নাম করব না, একটা মেয়ে, মানে আমাদের থেকেও হয়তো বয়সে ছোট হবে। তো আমি একটা সমস্যায় পড়ি ইউটিউব চ্যানেলটা নিয়ে। তো ইউটিউবে আমি অনেক সার্চ করি, গুগলে সার্চ করি, তো সেই ব্যাপারগুলো না ক্লিয়ার বোঝা যায় না। মানে ঠিক করে না কেউ ভিডিওতে বানিয়ে বলে না, কারণ যেসব টেকনিক্যাল ভিডিওগুলো হয় সেখানে গেলে না ইউটিউবে কোনো সমস্যা হলে সেগুলো জানা যায়। কিন্তু আমি যে সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে আমি কিছুতেই জানতে পারছি না। তো একজন ইউটিউবার, তাকে আমি এসএমএস করি, আসলে এসএমএস বলতে আমি তাকে কমেন্ট করি, আর আমি তাকে
কমেন্ট করে এটাও বলি যে প্লিজ আমার মেসেজটা একটু সিন করলে আমাকে একটা রিপ্লাই দিও। তো আশা করি তার ফোনে মেসেজটা গেছে, মানে কমেন্টটা গেছে। অবশ্যই যেই ভিডিওতে তার কমেন্টের পরিমাণ খুব কম ছিল, মানে হ্যাঁ তাদের ফোনে সারাদিনে হয়তো কমেন্ট টুকটাক ঢুকতেই থাকে, নজর না করতেও পারে, কিন্তু আমি কিন্তু যখন যেই মাত্র একটা ভিডিও সে আপলোড করেছিল আমি সঙ্গে সঙ্গেই কিন্তু তাকে কমেন্ট করেছিলাম। আশা করি তার হাতে অলরেডি ফোনটা আপলোডের সময় ছিল, হয়তো সেই সময়েই কিন্তু আমি তাকে একটা কমেন্ট করেছিলাম, হেল্প চেয়েছিলাম, আমি লিখেও দিয়েছিলাম প্লিজ পারলে আমায় একটু হেল্প করো, কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না আমি যে সমস্যার মধ্যে পড়েছি সেটা থেকে আমি কি করে বের হব। তো মানুষের সত্যি এক সময় যখন মানুষ ছোট থাকে না তখন সবাই সবার কদর করে, কিন্তু এক সময় যখন তার এই ছোটোবেলাটা কেটে সে বড় কোথাও পৌঁছে যায় না, তখন সে ছোটদের মানে সেই ফিলিংসগুলোকে আর একদমই মানে পাত্তা দেয় না। তো তার থেকে আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল তাকে আমি কমেন্ট করেছিলাম যে প্লিজ একটু হেল্প করো, আমি এই একটা সমস্যায় ভুগছি। তো সে আমার কমেন্টটা মানে রিপ্লাই করেনি। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, কারণ দেখো কমেন্ট তোমরাও করো, কমেন্ট আমার ফোনেও অনেক আসে, মিলিটারি ফ্যামিলিতেও অনেক আসে। এবার কমেন্ট জিনিসটা না ওই স্ক্রিনের ওপরেই চলে আসে, তো দেখার ইচ্ছে না থাকলেও কমেন্টগুলো কিন্তু একেই মানে চলেই আসে, চোখের সামনে পড়েই যায়। তো অনেক সময় এটাও হয়, মানে তার যে কমেন্টগুলো আছে তার সেই কমেন্টে আমি যখন পরে চেক করছি সে অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছে, নর্মাল কিছু কমেন্ট তাকে নিয়ে যে মানে সবাই খুব মানে বলেছে যে তোমার ভিডিও ভালো লাগে, তোমার রান্না দেখতে ভালো লাগে, তোমাকে খুব ভালো লাগে, সেই সব কমেন্টে দেখছি সে রিপ্লাই করেছে আমার কমেন্ট করার পরে, কিন্তু আমার কমেন্টটা একদম রিপ্লাই করেনি। তো মানুষকে আর কি বলবো, মানে এক সময় যে জায়গাটা পার করে যায় না সেই জায়গাটা ভুলে যাওয়া উচিত নয়। তা আমি আসলে যে ভিডিওর বিভিন্ন কন্টেন্ট নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম, তো সে সেম টাইপের, সেও রান্নার ভিডিওই করে, তো সেই জন্যই আমি তার কাছে একটু হেল্প চেয়েছিলাম। আর আমি ভেবেছিলাম সে তো বিবাহিত না, সে তো একটা বাচ্চা মেয়ে, মানে আমার থেকে ছোট, অবশ্যই ছোট, তো হয়তো তার মধ্যে কোনো অহংকার বোধ বা কিছু থাকবে না, অবশ্যই সে কমেন্টে রিপ্লাই করবে, মাঝে মাঝে তার সাবস্ক্রাইবারদের সে কমেন্টে রিপ্লাই করে, সেই ভেবেই কিন্তু আমি তার কাছ থেকে হেল্পটা চেয়েছিলাম, আর প্লিজ হেল্প করো বলেও লিখেছিলাম। কিন্তু দেখি যে না, সে রিপ্লাই করেনি, অন্য যারা তার প্রশংসা করেছে তার রিপ্লাই করেছে। তো ব্যাপারটা দেখলে সত্যিই মানে খুব খারাপ লেগেছে আমার। একটাই কথা বলবো যে যতই তুমি সামনের দিকে এগিয়ে যাও না, অহংকার করাটা একদম ঠিক না, অহংকার করলে কিন্তু তার পতন হবেই, এটা একদম সত্যি কথা। তো আমি চাই না তার পতন হোক, কিন্তু মানে অতিরিক্ত অহংকার হওয়াটা ভালো না। যদি সে কারোরই কমেন্টে রিপ্লাই না দিত তাহলে আমি ভাবতাম হয়তো আমার কমেন্টটা সে দেখতেই পাইনি, কিন্তু আমার পরে করা কমেন্টে সে রিপ্লাই দিয়েছে, আর আমি হেল্প চেয়েছি, একটু সে আমাকে মানে হেল্প করতেই পারতো বা একটা রিপ্লাই করতেই পারতো যে কী সমস্যা হয়েছে বা জানার চেষ্টা করতেই পারতো, কিন্তু ওই যে তার সেই সময়টা পেরিয়ে গেছে, সে এখন ভালো জায়গায় পৌঁছে গেছে দেখে আমার কিন্তু কমেন্টের রিপ্লাইটা করেনি। তো এটাই বলবো সবাইকে যে জীবনে না যতই এগিয়ে যাও তোমার ওই পিছনের টাইমটাকে ভুলে যেও না, যে আজকে তুমি এত সাবস্ক্রাইবার নিয়ে ওপরের দিকে উঠছো, মানে এমন না যে তুমি এই টাইমটা কাটাওনি, অবশ্যই তুমি এই টাইমটাও কাটিয়ে এসেছো। আমি যেই পরিস্থিতিতে আছি সেই মানে তোমারও এক সময় ওই 5 লাখ সাবস্ক্রাইবার ছিল, তুমিও এক সময় কিন্তু মানুষের কাছে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো বলেই কিন্তু তুমি ওপরে উঠেছো। তো এখন তুমি যখন অলরেডি ওপরে উঠে গেছো, কয়েক ধাপ ওপরে চলে গেছো, তো সেখান থেকে ভুলে যেও না যে একটা মানুষ যখন উঠতে চাইছে তাকে হেল্প করলে তোমার কিছু ক্ষতি হয়ে যাবে না, বরং ভগবান তোমাকে হয়তো আরও এগিয়ে যেতে সাহায্য করবে, যে না মানুষটা একটা মানুষ মানে প্রবলেমে পড়েছে, সে চাইছে যে হেল্প করুক, আর তুমি ইচ্ছে করে তুমি মানে হেল্প করলে না। তো যাই হোক, কিছু বলার নেই, মানে বলতে গিয়েও খারাপ লাগছে। আমি আসলে আশা করিনি যে কমেন্টটা করে রিপ্লাই করবে না সে, তো আমি অনেক দিনই হলো, 7-8 দিন হয়ে গেল, তো ভেবেছি আমার থেকে যে করা কমেন্টটা আছে সেটা ডিলিট করে দেবো। তো যাই হোক, সেসব ছাড়ো। আর এই যে হচ্ছে আর একটা কথা, মেন কথা, বাঙালিদের ওপর খুব হিংসে, বলে বোঝানো যাবে না। এই কথাটাকে এক্সপ্লেন করতে গেলে হয়তো আমার ভিডিওটা ফুরিয়ে যাবে, কিন্তু বাঙালি মেয়েরা কিন্তু সত্যিই খুব হিংসুটে হয়, এই কথাটা আমি সত্যি বলে গেলাম আজকে। তো যাই হোক, ছাড়ো সেসব কথা। কিট্টুকে খেলা করিয়ে নিয়ে এলাম, তো নিয়ে এসে যে কলার খোসা টোসাগুলো হয়, মানে যেগুলো ছোটোখাটো কাজ আমি আজকাল চেষ্টা করি কিট্টুকে দিয়ে করানোর, তো সেই মতোই হচ্ছে ওকে বললাম যে বাবু কলার খোসাগুলো তুমি গাছের গোড়ায় দিয়ে এসো, তো ও ছিঁড়ে ছিঁড়ে গাছের গোড়ায় দিয়ে এসেছে। আর যেহেতু ওই যে ক্রিকেট খেলে আসলাম, ও আসতে চায় না গেলে, এটাই হচ্ছে সমস্যা, মানে
না নিয়ে গেলে কিছু বলবে না, কিন্তু একবার নিয়ে গেলে না চট করে আসতে চায় না। তো সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা দেওয়ার ছিল, তো এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপর ওর জন্য এখন একটু কলা, আপেল আর কর্নফ্লেক্স, মানে কলা আপেলটা একদম ছোট ছোট কুচি করে নিয়েছি, একটু দুধ দিয়ে দিয়েছি আর কর্নফ্লেক্স দিয়েছি। এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এই খাবারটা ওকে খাওয়াবো, কারণ সন্ধ্যাবেলা একটু ভারী খাবার না দিলে না নিজে থেকেই ভালো লাগে না, কারণ রাত্রে খাবার খেতে খেতে আবার 9টা বেজে যায়। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো।